Dear students, welcome to my channel All English Literature and Grammar। আজকে আমরা ইংলিশ লিটারেচারের কমপ্লিট একটা সিরিজ আরম্ভ করব। এই সিরিজে ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে শুরু করে বর্তমান পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত তোমরা জানতে পারবে। আর তোমাদের বোঝার সুবিধার্থে আমি খাতাতে হাতে লেখা একটা ছক তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটা তোমরা এখন বর্তমান স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ছকের মাধ্যমে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের একটা কমপ্লিট একটা ইন্ট্রোডাকশান আমরা নিয়ে নেব। যদিও এটা একটা ইন্ট্রোডাকশান, তবুও আমার মনে হচ্ছে যে এই ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ দেখে নাও, এই ভিডিওটা তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। আর তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের যাতে আর একটু বেশি উপকার হয়, তো সেই কারণে আমি প্রত্যেকটা পিরিয়ডের মেন যে টপিকগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু জানিয়ে দেব। বুঝতেই পারছো যে হাজার বছরের একটা ইতিহাস, সেটা 20 থেকে 25 মিনিটের ভিডিওতে কমপ্লিট করা কতটা ডিফিকাল্ট। তবুও আমার কথা মেনে তোমরা যদি ভিডিওটা না টেনে একবার পুরো দেখে নাও, আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ব্রিফ একটা ধারণা তোমাদের মনে গেঁথে যাবে। আমি আশা রাখছি আমার এই ডিসকাশন তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। তো চলো আর দেরি না করে শুরু করি। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের আমরা প্রথমে যে পিরিয়ডটা পাচ্ছি সেটা হচ্ছে ওল্ড ইংলিশ লিটারেচার, বা এটিকে আমরা অ্যাংলো সেকশন লিটারেচারও বলতে পারি। এর টাইমটা যেটা আমরা দেখতে পাচ্ছি 450 থেকে 1066 এডি। এই সময়টাতে ওল্ড ইংলিশ লিটারেচার বা অ্যাংলো সেকশন লিটারেচার ছিল। তো এটিকে অ্যাংলো সেকশন আমরা কেন বলবো সেটা একটু আমরা জেনে নেই। আমার বিশ্বাস যে কোনো কিছু শুরু করলে তার একটা গোড়া থেকে একটা ভিত শক্ত হওয়া দরকার। তো চলো, এই যে অ্যাংলো সেকশন লিটারেচার, অ্যাংলো সেকশন এই যেটা আমরা নিয়ে আলোচনা করছি সেটা একটা ইংল্যান্ডের ইতিহাস। তো এই যে ইংল্যান্ডের আগের নাম কিন্তু ছিল ব্রিটেন। এই ব্রিটেনও তখন কিন্তু নাম হয়নি, তখন যে জায়গাটা ছিল সিম্পল একটা দ্বীপ ছিল ওই জায়গাটা। তো ওই দ্বীপে যে গোষ্ঠীটা বাস করত সেই গোষ্ঠীটার নাম হচ্ছে কেল্ট। কেল্ট উপজাতিরা ওই দ্বীপটিতে, আইল্যান্ডে প্রথম বসবাস করত। ঐতিহাসিকভাবে জানা যায় এই যে কেল্টরা এরা পশ্চিম রাশিয়া থেকে এসেছিল। আর কেল্টরা যে ভাষায় কথা বলতো সেই ভাষার নাম ছিল কেল্টিক। কেল্টের একটা অংশ ব্রিটনিজ নামে পরিচিত ছিল। তারাই ওই দ্বীপটার নাম দিয়েছিল ব্রিটেন। আশা করি এতটা পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে একটা কিভাবে একটা সিম্পল একটা দ্বীপ ছিল, যেই দ্বীপটাকে মানুষ চিনত না, জানতো না, শুধুমাত্র কেল্ট নামে একটা গোষ্ঠী ওইখানে বাস করত। আর ওই কেল্টের একটা অংশ যারা ব্রিটনিজ নামে পরিচিত ছিল, সেই ব্রিটনিজরা ওই দ্বীপটার নাম দিয়েছিল ব্রিটেন। এই ব্রিটেনে এবার প্রথম থেকেই রোমানদের আক্রমণ, বারবারিয়ানদের আক্রমণ মোটামুটিভাবে একটা লেগেই ছিল। এরপর একসঙ্গে তিনটি জাতি ওই ব্রিটেনে আক্রমণ করে। তিনটি জাতি কে? দ্য অ্যাঙ্গেলস, দ্য স্যাক্সন, দ্য জাট। এই তিনটি জাতির মধ্যে দ্য জাট একটু তুলনামূলকভাবে দুর্বল ছিল। তো সেই কারণে দ্য অ্যাঙ্গেলস এবং দ্য স্যাক্সন যেহেতু বেশি শক্তিশালী ছিল, তারা দুজনে মিলেমিশে অ্যাংলো সেকশন নামে একটা গোষ্ঠী গড়ে তোলে এবং নিজেদের ভাষা, সংস্কৃতি, সাহিত্য ওই ব্রিটেনের অধিবাসীদের উপর চাপিয়ে দেয় এবং ব্রিটেনের নাম পাল্টে রাখে অ্যাঙ্গেলল্যান্ড। অ্যাঙ্গেলল্যান্ড, তারপরে তারা নাম দেয় ইংল্যান্ড এবং ফাইনালি ওই জায়গাটার নাম পায় ইংল্যান্ড। এবার ওই স্যাক্সনদের যে শেষ রাজা তিনি ছিলেন হ্যারল্ড। এই হ্যারল্ড নামটা তোমরা একটু মনে রাখো। এই হ্যারল্ড নামটা আমাদের মিডিল ইংলিশে যখন আমরা প্রবেশ করব তখন আমাদের এই হ্যারল্ড নামটা লাগবে। এইভাবে অ্যাংলো সেকশনরা ওইখানে জেকে বসতে থাকে এবং এর ফলে একটা নতুন সাহিত্য গড়ে উঠেছিল যার নাম অ্যাংলো সেকশন সাহিত্য, অর্থাৎ অ্যাংলো সেকশন লিটারেচার। এরপর এলো ষষ্ঠ শতাব্দী। এই ষষ্ঠ শতাব্দীতে রোম থেকে এলেন একজন খ্রিস্টান সন্ন্যাসী যার নাম অগাস্টিন। এই খ্রিস্টান ধর্মের প্রভাব কিন্তু অধিবাসীদের উপর পড়েছিল, কিন্তু রাতারাতি ধর্মীয় ঐতিহ্য কিন্তু সেরকমভাবে পাল্টে যায়নি। পূর্বের যে ঐতিহ্য, বর্তমান অগাস্টিনের আনা যে খ্রিস্টান যে ঐতিহ্য, এই দুটো কিন্তু ব্যালেন্স করে খুব সুন্দর চলছিল। এই খ্রিস্টান ধর্ম ওইখানে প্রবর্তিত হওয়ার ফলে উঠে এলেন দুজন খ্রিস্টান কবি, নাম কিডমন এবং কিনেউলফ। এই দুজনের নাম কিন্তু অ্যাংলো সেকশন লিটারেচারে খুবই গুরুত্বপূর্ণ। আর একজনের নাম না বললেই নন, তিনি হলেন কিং অ্যালফ্রেড দ্য গ্রেট, যিনি
দ্য কার্নিকেল লেখার জন্য খুব ফেমাস। এই কার্নিকেল লেখার জন্যই কিং অ্যালফ্রেড থেকে তিনি হয়েছিলেন কিং অ্যালফ্রেড দ্য গ্রেট। এবার অ্যাংলো সেকশন লিটারেচারের যে পোয়েট্রি সেটাকে আমরা মোটামুটি তিনটে ভাগে ভাগ করতে পারি: হিরোইক পোয়েট্রি, লিরিক পোয়েট্রি, খ্রিস্টিয়ান পোয়েট্রি। হিরোইক পোয়েট্রির যে একটা বেস্ট এক্সাম্পল সেটা আমরা বলতে পারি বিউলফ, এবং লিরিক পোয়েট্রির একটা বেস্ট এক্সাম্পল সি ফেরার, এবং খ্রিস্টিয়ান পোয়েট্রির একটা বেস্ট এক্সাম্পল ড্রিম অফ দ্য রোড। অ্যাংলো সেকশন সম্বন্ধে আমরা এই ভিডিওতে খুব একটা আর বেশি জানবো না, কারণ এরপর আমি প্রত্যেকটা পিরিয়ড নিয়ে আলাদা আলাদাভাবে খুব ডিটেলসে সেখানে তোমাদের সামনে আমি উপস্থাপন করব। এখানে যেহেতু আমরা পুরো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা আমাদেরকে আজকে বুঝতে হবে, তো সেই কারণে আমরা সমস্ত পিরিয়ডের মেন টপিকগুলো ছুঁয়ে আমাদের লক্ষ্যে এগিয়ে যাব। তো এইভাবে করলে পুরো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা আমাদের বুঝতে সুবিধে হবে। তা না হলে আমি যদি অ্যাংলো সেকশন নিয়ে ডিটেলসে বলতে থাকি, এইভাবে প্রত্যেকটা পিরিয়ড বলে বলে যখন আমি শেষে যাব, তখন তোমরা প্রথমেরটা হয়তো ভুলে যেতেও পারো। তো সেই কারণে আমি আজকে পুরো ছকটা তোমাদের সামনে পরিষ্কারভাবে জানাবো। তো এরপর আমাদের সামনে চলে আসছে মিডিল ইংলিশ লিটারেচার। মিডিল ইংলিশ লিটারেচার বা অ্যাংলো নরমান পিরিয়ড, এর সময়কাল আমরা দেখতে পাচ্ছি 1066 থেকে 1500 এডি। এই যে মিডিল ইংলিশ লিটারেচার, এই মিডিল ইংলিশ লিটারেচারকে আমরা বোঝার সুবিধার্থে তিনটে ভাগে ভাগ করেছি: এজ অফ আর্লি চসার, এজ অফ চসার, আফটার চসার। এই মিডিল ইংলিশ লিটারেচারের টাইমটা তোমরা দেখো 1066 থেকে 1500, তো ওই টাইমটাকেই আমি তিনটে ভাগে ভাগ করেছি: 1066 থেকে 1340, 1340 থেকে 1400, 1400 থেকে 1500। প্রথম এজ অফ আর্লি চসার, এজ অফ চসার, আফটার চসার। এই যে এজ অফ আর্লি চসার, অর্থাৎ এটাতে আমরা আলোচনা করব এই মিডিল ইংলিশ লিটারেচার বা অ্যাংলো নরমান কিভাবে ইংল্যান্ডে শুরু হচ্ছে। এই 1066 খ্রিস্টাব্দে আমাদের এই অ্যাংলো সেকশন পিরিয়ড এখানে শেষ হয়ে যাচ্ছে। এই 1066 খ্রিস্টাব্দেই কিন্তু নরম্যান্ডি অর্থাৎ নরম্যানরা আবার ইংল্যান্ড আক্রমণ করছে। এই নরম্যান্ডির পরিচয় কিন্তু প্রথম থেকেই নরম্যান্ডি ছিল না, এরা ছিল স্ক্যান্ডিনেভিয়ানদের বংশভূত। এই স্ক্যান্ডিনেভিয়ানরা কারা ছিল? না, এই স্ক্যান্ডিনেভিয়ানরা ছিল দস্যু। এরা নৌবহরের সাহায্যে বিভিন্ন দেশ আক্রমণ করত, সেখানে লুণ্ঠন চালাতো, মানুষজনকে হত্যা করত, সেই রকমভাবে এরা একটা আতঙ্ক সৃষ্টি করে রাখতো। এই স্ক্যান্ডিনেভিয়ানরা অর্থাৎ এই নরম্যান্ডিরা যখন 1066 খ্রিস্টাব্দে ইংল্যান্ড আক্রমণ করছে, তার আগে এই স্ক্যান্ডিনেভিয়ানরা ফ্রান্স আক্রমণ করে। এই ফ্রান্স আক্রমণের সময় ফরাসি উপকূলের উত্তরাঞ্চল দখল করে নেয় এবং সেখানে মেয়েদেরকে বিয়ে করে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে দেয়। এই যে একটা নতুন জনপদ, সেখানে 1 শতাব্দীর মধ্যে এরা সুসভ্য ও বুদ্ধিমান জাতিতে পরিণত হয়। তারপরে এই যে নতুন যে একটা জনপদ, সেই জনপদের নাম হয় নরম্যান্ডি। তো এই নরম্যান্ডির রাজা ছিলেন ডিউক উইলিয়াম। এই ডিউক উইলিয়ামের নেতৃত্বেই নরম্যানরা 1066 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে সেই সময় রাজত্ব করছে স্যাক্সন। সেই স্যাক্সনের রাজা হ্যারল্ড, যেটা তোমাদেরকে আমি মনে রাখতে বলছিলাম, এই হ্যারল্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইংল্যান্ড দখল নিয়ে। তো হ্যারল্ড আর এই উইলিয়াম যে যুদ্ধ, যেই যুদ্ধটি হেস্টিংয়ের যুদ্ধ নামে পরিচিত, তো এই হেস্টিংয়ের যুদ্ধে স্যাক্সনের যে রাজা হ্যারল্ড তিনি পরাজিত হন এবং এই নরম্যান্ডি রাজা উইলিয়াম ইংল্যান্ডের উপর আধিপত্য বিস্তার করে। এবং ইংল্যান্ডে আসার আগে এই সমস্ত এই যে নরম্যান্ডিরা যে ফ্রান্স আক্রমণ করেছিল, সেই ফ্রান্স থেকে যে ফরাসি যে সংস্কৃতি, ফরাসি সাহিত্য, এই সমস্ত যে কালচারগুলো তারা ওখান থেকে অ্যাডপ্ট করেছিল, ওই সমস্ত সাহিত্য সংস্কৃতি তারা কি করলো না ইংল্যান্ডের অধিবাসীদের উপর চাপিয়ে দিল। এর ফলে কি হলো না, আপার ক্লাসের যে সমস্ত মানুষজন তারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলতো এবং অর্ডিনারি যে সমস্ত পিপল, সাধারণ পিপল, তারা ওল্ড ইংলিশে কথা বলতো। এবং ধীরে ধীরে কি লক্ষ্য করা গেল না, সেকশনদের যে ওল্ড ইংলিশ ভাষা, সেকশনদের যে ওল্ড ইংলিশ ভাষা, সেই ভাষাটা মানে ক্রমশই নিম্নগামী হতে থাকলো। তো এইভাবে
কিছুদিন চলছিল, কিছু সময় চলছিল। প্রথম দিকে নরম্যান্ডি এবং স্যাক্সন জাতি পৃথকভাবে জীবনযাপন আরম্ভ করলেও কিছু পরে এই দুটি পৃথক জাতি পরস্পর আদান প্রদানের ভিত্তিতে মিলিত হয়ে সুদৃঢ় বন্ধনে কিন্তু আবদ্ধ হয়েছিল। আর এই সময় এই রকমভাবে চলতে চলতে অস্বাভাবিকভাবেই একটা ঝোঁক নিয়ে একটা মধ্যযুগীয় রম্য কাহিনীর কিন্তু উত্থান হয়েছিল। আর এই সময় যে তিনটে লেখা আমি বলবো, এই তিনটে লেখা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা হলো হিস্টেরিয়া রেগাম ব্রিটানি, এটি লিখেছিলেন মনমাউথের জিওফ্রি, এবং দ্বিতীয় লেখাটি লেয়ামনের ব্রুট, রাজা ব্রুটাসের শর্ট ফর্ম এখানে ব্রুট, তো এর লেখক লেয়ামন। তো আরেকটি লেখা সেটা হচ্ছে ধর্মকাব্য, ধর্মাত্মক কাব্য, যেটা হচ্ছে অরমুলাম। এই তিনটি লেখা আমরা এই এজ অফ আর্লি চসারে মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে এই তিনটি লেখা। আর এই সময়ে যে দুটো ইউনিভার্সিটি খুব ফেমাস ছিল, বর্তমানেও ফেমাস রয়েছে, সেই দুটি ইউনিভার্সিটি নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। দুটো ইউনিভার্সিটি হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং কেমব্রিজ ইউনিভার্সিটি। এই অক্সফোর্ড ইউনিভার্সিটি 12th সেঞ্চুরিতে এস্টাবলিশড হচ্ছে, এবং এর ফাউন্ডার ছিলেন কে না ওল্ড ইংলিশ লিটারেচারের কিং অ্যালফ্রেড। এই কিং অ্যালফ্রেড দ্য গ্রেট 872 এডিতে এই অক্সফোর্ড ইউনিভার্সিটি এস্টাবলিশড করেন। কিন্তু দুঃখের কথা, এই 872 এডিতে এস্টাবলিশড হওয়ার পর 1096 পর্যন্ত মোটামুটিভাবে এতে পড়াশোনা, এই ইউনিভার্সিটিতে পড়াশোনা চলছিল। কিন্তু 1096 থেকে 1167 পর্যন্ত যেই সময়টা, এই সময়টা কিন্তু এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনার যে গতি সেটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে গেছিল। তার কারণ ছিল একটাই, ওই সময় ইংল্যান্ডে যে সমস্ত ইংলিশ স্টুডেন্টরা ছিল তারা ইউনিভার্সিটি অফ প্যারিসে পড়াশোনা করতে চলে যেত। কিন্তু কিং হেনরি টু 1167 খ্রিস্টাব্দে ওই প্যারিস যে ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটিতে ইংলিশ স্টুডেন্টদের যাওয়ার উপরে একটা নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে ওই ইংল্যান্ডের যে ইংলিশ স্টুডেন্ট তাদেরকে বাধ্য হয়ে ওই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয়। সেই কারণেই 1167 সাল থেকে 1167 এডি থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির যে পঠন পাঠন সে কিন্তু ফুলে ফিপে চলতে থাকে। এরপর আমরা একটু জেনে নেব কেমব্রিজ ইউনিভার্সিটি নিয়ে। এই কেমব্রিজ ইউনিভার্সিটি 13th সেঞ্চুরি থেকে এস্টাবলিশড হয়েছিল। এটি এস্টাবলিশড হওয়ার একটা কারণ ছিল না, এই অক্সফোর্ড ইউনিভার্সিটি যখন এস্টাবলিশড হচ্ছে তার কিছু সময় পরে স্কলার অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে একটা মনোমালিন্য বশত কিছু স্টুডেন্ট ওইখান থেকে বেরিয়ে চলে কেমব্রিজে চলে আসে এবং ওইখানে একটি ইউনিভার্সিটি গড়ে তোলে যার নাম কেমব্রিজ ইউনিভার্সিটি। তো ওই কেমব্রিজ ইউনিভার্সিটি ফাউন্ডেড ছিল 1209 এডিতে। কিং হেনরি 3 1231 খ্রিস্টাব্দে এটিকে কিন্তু গ্র্যান্টেড করেছিল, এবং তখন থেকে এই কেমব্রিজ ইউনিভার্সিটি ওর পড়াশোনাও কিন্তু মানে ফুলে ফেপে একটু মানে গতি পেয়েছিল। তো এইভাবে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং কেমব্রিজ ইউনিভার্সিটি, এই দুটো ইউনিভার্সিটি এই মিডিল ইংলিশ লিটারেচার যখন শুরু হচ্ছে, অর্থাৎ এজ অফ আর্লি চসার, আরও সুবিধা করে বলতে গেলে 1066 থেকে 1340 এই যে টাইম টেবিলের মধ্যে কিন্তু এই দুটো ইউনিভার্সিটি পড়ে যাচ্ছে। তাই তোমাদের এই দুটো ইউনিভার্সিটি সম্বন্ধে আমি একটু জানিয়ে দিলাম। এরপর আমরা আলোচনা করব এজ অফ চসার। আমি হয়তো তোমাদের একটু তাড়াতাড়ি বলছি, তোমাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হবে কারণ আমি পুরোটা শেষ করতে চাচ্ছি। জিওফ্রে চসারের সময়কাল আমরা দেখতে পাচ্ছি 1340 থেকে 1400। তিনি যে যুগে জন্মেছিলেন সেই যুগে আর্থসামাজিক স্তরের বিভিন্ন প্রকারের শোষণ, শাসন, দমন নীতির বিরুদ্ধে শোষিত মানুষের জাগরণ, ধর্মীয় আচার আচরণের সঠতা, প্রবঞ্চনা, এই সমস্ত কিছু দুর্নীতির কালো ছায়া সাধারণ মানুষের জনজীবনকে অস্থির করে তুলেছিল, এবং এর থেকে মানুষ কিভাবে নিজেদেরকে বের করে নিয়ে আসবে, কিভাবে ওইটা থেকে পরিত্রাণ পাবে, তারই একটা প্রতিফলিত রূপ প্রকাশিত হয়েছে জিওফ্রে চসারের একটি গল্প যার নাম ক্যান্টারবিউরি টেলস। এই ক্যান্টারবিউরি টেলস লেখে জিওফ্রে চসার কিন্তু তার নিজের জীবনী অনেকটাই পাল্টে নিয়েছিলেন, অর্থাৎ তার জীবনে আমূল পরিবর্তন হয়ে গিয়েছিল এই ক্যান্টারবিউরি টেলস গল্পটি লেখে। তো এই সময় দুটি ইভেন্ট খুব গুরুত্বপূর্ণ। সেই দুটি ইভেন্ট হলো, প্রথম যে ইভেন্টটি আমরা জানবো সেটা হচ্ছে 100 ইয়ার্স ওয়ার, যেটা
1437 থেকে 1453 এবং দ্বিতীয় যে ইভেন্ট সেটা হলো ব্ল্যাক ডেথ 1348 খ্রিস্টাব্দ। তো এই সময় প্লেগ রোগের কারণে যে একটা বিশাল মহামারী সেটাই ব্ল্যাক ডেথ। আর ফার্স্ট যেটা বললাম 100 ইয়ার্স ওয়ার, তো এই সময় কি হয়েছে না ইংল্যান্ডের সিংহাসনে তখন রাজা ছিলেন এডওয়ার্ড তৃতীয় এডওয়ার্ড। তো এই সময় কি হয়েছে না ইংল্যান্ড মোটামুটিভাবে বাণিজ্যে একটু নাম করেছে, বাণিজ্যে একটু এগিয়েছে। তো সেই সময় প্রতিবেশী ফ্রান্স ইংল্যান্ডের উপর আঘাত আনে, ব্রিটেনের উপরে আঘাত আনে। তো এর ফলে এই যে ইংল্যান্ডের সিংহাসনে তখন যে তৃতীয় এডওয়ার্ড, সেই তৃতীয় এডওয়ার্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং যার নাম শতবর্ষব্যাপী যুদ্ধ অর্থাৎ 100 ইয়ার্স ওয়ার। আর জিওফ্রে চসার তার জীবনে তিনজন রাজার আন্ডারে কাজ করেছিলেন, তারা হলেন এডওয়ার্ড 3, রিচার্ড 2 এবং হেনরি 4। এডওয়ার্ড 3 কথা আমরা একটু জানলাম, আমরা এরপর জেনে নেই রিচার্ড 2। এই তৃতীয় এডওয়ার্ডের উত্তরাধিকারী দ্বিতীয় রিচার্ড রাজত্বের যে চতুর্থ বৎসরে তখন পোল ট্যাক্সের বিরুদ্ধে কৃষকদের একটা অভ্যুত্থান হয়েছিল। এটা কিন্তু এই যুগের একটা স্মরণীয় ঘটনা। আর এই যে বিদ্রোহ, এই বিদ্রোহের নেতা ছিলেন ওয়াট টাইলার এবং জ্যাক স্ট্র। এই কৃষকদের উপর দীর্ঘদিনের যে অত্যাচার ও অবিচার এই বিদ্রোহের মূল প্রেক্ষাপট রচনা করলেও এই বিদ্রোহ কোনো প্রত্যক্ষ সমাধান সূত্র কিন্তু রচনা করতে পারে। তবে এই বিদ্রোহের ফলে কৃষকরা যে কোন অবস্থার মধ্য দিয়ে সেই সময়ে কাটাচ্ছিলেন, সেই সময় তাদের অবস্থা কীরকম ছিল, এটা কিন্তু একটা ছবির মতন আমাদের সামনে ফুটে ওঠে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যে তৃতীয় নম্বর যে রাজা যার আন্ডারে আমাদের জিওফ্রে চসার কাজ করেছিলেন হেনরি 4, ওনার কথা একটু পরে আসছি, কারণ ওনাকে দিয়েই শেষ করব। তো তার আগে একটু জানিয়ে রাখি যে এই চসারের যে সাহিত্য জীবন, চসারের সাহিত্য জীবনকে আমরা মোটামুটিভাবে তিনটি ভাগে ভাগ করতে পারি। যদি পর্যায় হিসেবে আমরা ভাগ করে নেই, সাহিত্য জীবনের প্রথম পর্যায়, সাহিত্য জীবনের দ্বিতীয় পর্যায় এবং সাহিত্য জীবনের তৃতীয় পর্যায়। সাহিত্য জীবনের প্রথম পর্যায়ে কাটে ফরাসি সাহিত্যের অনুবাদ হিসেবে। এই চসারের যে সাহিত্য জীবনের যে প্রথম পর্যায় সেটা কেটেছিল ফরাসি সাহিত্যের অনুবাদ হিসেবে। এই সময় চসারের গুরুত্বপূর্ণ যে কাজ সেগুলো হলো রোম্যান্স অফ দ্য রোজ, দ্য বুক অফ ডাচেস, দ্য কমপ্লেন আন টু পিটি। সাহিত্য জীবনের দ্বিতীয় পর্যায়, সাহিত্য জীবনের দ্বিতীয় পর্যায়ে কাটে ইতালীয় প্রভাবে, কারণ তিনি তার জীবনের 15 বছর ইতালিতে কাটিয়েছিলেন এই সময়। তো এই সময় চসারের গুরুত্বপূর্ণ যে কাজ যেমন দ্য হাউস অফ ফেম, দ্য পার্লামেন্ট অফ ফ্লোজ, এই সমস্ত কিছু কিন্তু এই সমস্ত লেখার উপরে কিন্তু এই ইতালিরও কিন্তু একটা প্রভাব ছিল। আচ্ছা, এবারে সাহিত্য জীবনের তৃতীয় পর্যায়। সাহিত্য জীবনের তৃতীয় পর্যায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময়টা তিনি একজন যুগস্রষ্টা মৌলিক কবি হিসেবে নিজে এর পরিচয় লাভ করেছিলেন। আর এই সময় তার গুরুত্বপূর্ণ কাজ ছিল দ্য ক্যান্টারবরি টেলস। এই লেখাটি দিক বিদিকে এতটা সাড়া ফেলেছিল যে ওনাকে দেখে অনেক কবি সাহিত্যিক জীবনে ওনার পদাঙ্ক অনুসরণ করেছেন এবং এই লেখার পর থেকেই ইংরেজি সাহিত্য গতিশীল হয়েছিল। তাই জিওফ্রে চসারকে কিন্তু ফাদার অফ ইংলিশ লিটারেচার বলা হয়ে থাকে। এরপর 1374 সালের মাঝামাঝি সময়ে তিনি লন্ডনের কাস্টমস কন্ট্রোলারের পদে নিযুক্ত হন। এরপর থেকেই তিনি কেন্টের জাস্টিস অফ পিস এবং নাইট উপাধি প্রাপ্ত হয়ে পার্লামেন্টের সদস্য হন। একটা মাত্র লেখা দ্য ক্যান্টারবরি টেলস, এর আগে অনেক লেখাই লিখেছেন, কিন্তু এই ক্যান্টারবরি টেলস লিখে তার জীবনের ইতিহাসটাই বদলে গিয়েছিল। কিন্তু জীবনের শেষ দিকে তার ভাগ্য কিন্তু তার সাথ দেয়নি। তার ভাগ্যে কিন্তু একটা বিপর্যয় দেখা দিয়েছিল। এই যে চতুর্থ হেনরি, আমরা জানি যে 3টে রাজার আন্ডারে আমাদের এই জিওফ্রে চসার তার সাহিত্য জীবন পার করেছিলেন। তো প্রথম দুজন এডওয়ার্ড 3 এবং রিচার্ড 2, এবার আমরা এই হেনরি 4, এই যে চতুর্থ হেনরি, এনার রাজত্বকালে তাকে চাকরি থেকে অপসারিত করা হয় এবং সামান্য রাজকীয় ভাতার উপর নির্ভর করে তার শেষ জীবন চালাতে তাকে বলা হয় এবং তার শেষ জীবন দুঃখ কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছিল। এবং 25শে অক্টোবরের 25 তারিখ 1400 সালে এই মহান কবির জীবনাবসান ঘটে। তো এই রকমভাবে এই এজ অফ চসার টা কমপ্লিট হয়েছিল মিডল ইংলিশ লিটারেচারে। এরপর আমরা জানবো আফটার চসার।
ডিয়ার স্টুডেন্ট, আমি মনে হচ্ছে এইভাবে বললে আমি পুরো ছকটা শেষ করতে পারবো না, কারণ আমার এই ভিডিওর মেন উদ্দেশ্য আমার এই পুরো ছকটা কমপ্লিট করে তোমাদেরকে বোঝানো। কারণ এই ছকটা দেখে বুঝতেই পারছো যে বিভিন্ন মানে আঁকামুকি রয়েছে। তো সেই রকম এই ছকটা তোমাদেরকে যদি না বুঝিয়ে দেই, অনেক ক্ষেত্রে দেখবে দুটো করে সাল লেখা রয়েছে, কেন ওইখান দিয়ে তীরটা বেরিয়ে গেছে, এই সমস্ত আমি যদি তোমাদেরকে না বুঝিয়ে দিই তাহলে এই ছকটা আমার বানানোই বেকার হয়ে যাবে। তো আমি এইবার তোমাদেরকে পুরো ছকটা সম্বন্ধে যেগুলো আমি লিখেছি, এই ছকটার কটা কটা ভাগ, কোন কোন এজে, কোন কোন সময়, আমি এইটাই শুধু বলে দিচ্ছি। এরপরে আমি প্রত্যেকটা পিরিয়ড নিয়ে একটা একটা ভিডিও আমি তোমাদের সামনে প্রোভাইড করব, তখন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তোমাদের কোনো ডাউট থাকবে না। আজকে একটু এই ছকটা বুঝে নাও, এই ছকটা বুঝে নিলেও তোমাদের অনেকটা কাজে লাগবে। তাহলে এজ অফ চসারের পরে এলো আফটার চসার, মানে চসারের পরবর্তী সময়। তার সময়টা হচ্ছে 1400 থেকে 1500। এবার আমরা চলে যাই 3 নম্বর, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের 3 নম্বরে কি পিরিয়ড ছিল, এটাকে আমরা বলবো রেনেসাঁ বা নবজাগরণ। তো এর সময়টা কি 1500 থেকে 1660, বা এটা কোথাও কোথাও তোমরা 14th থেকে 16th সেঞ্চুরি পর্যন্ত দেখতে পারো। আর এইখানে একটা তোমরা দেখো যে এই রেনেসাঁর যে সময়কাল 1500 থেকে 1660, এটাকে আমি কয়েকটা ছোট ছোট ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে করেছি আর্লি টিউডার পিরিয়ড, যার সময় 1500 থেকে 1558। তারপরে করেছি এলিজাবেথেন পিরিয়ড, যার সময় 1558 থেকে 1603। তারপরে আমি করেছি জেকোবিয়ান পিরিয়ড, 1603 থেকে 1625। তারপরে করেছি আমি লেটার রেনেসাঁ, যার সময় 1625 থেকে 1660। এইখানে তোমরা একটা লাল অ্যারো দেখতে পাচ্ছ, এই যে আফটার চসার থেকে শুরু হয়ে আর্লি টিউডার পিরিয়ড পর্যন্ত, এই যে আর্লি টিউডার পিরিয়ড এবং আফটার চসারের সময়কাল, অর্থাৎ 1400 থেকে, আফটার চসারের আমি 1400 নিলাম, আর আর্লি টিউডার পিরিয়ডের একদম শেষ 1558। এই 1400 থেকে 1558 এটাকে কিন্তু আর্লি রেনেসাঁসও বলা হয়ে থাকে। আর্লি রেনেসাঁস অর্থাৎ রেনেসাঁস, নবজাগরণ এই সময় আসার পথে, এই সময় নবজাগরণের একটা ইন্ট্রোডাকশন তোমরা বলতে পারো, সূচনা পর্ব। তো এরপরে 1558 থেকে 1603 এলিজাবেথেন পিরিয়ড। এই এলিজাবেথেন পিরিয়ডকে কিন্তু গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার বলা হয়ে থাকে, কারণ এই সময়ে যিনি হর্তাকর্তা বিধাতা ছিলেন শেক্সপিয়ার, তো ওনার নাম অনুসারে এই এজটিকে দ্য এজ অফ শেক্সপিয়ারও বলা হয়ে থাকে। আমরা এরপরে দেখতে পাচ্ছি জেকোবিয়ান পিরিয়ড, এলিজাবেথেন পিরিয়ডের পরে জেকোবিয়ান পিরিয়ড 1603 থেকে 1625। এরপরে একেবারে রেনেসাঁর একদম শেষ পর্যায়ে, অর্থাৎ লেটার রেনেসাঁস। লেটার রেনেসাঁসের সময়কাল হচ্ছে 1625 থেকে 1660। এটাকে আমরা আমাদের বোঝার সুবিধার্থে দুটো ভাগে ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে ক্যারোলাইন এজ আর একটা কমনওয়েলথ পিরিয়ড। এই ক্যারোলাইন এজ এর সময়কালটা আমরা করেছি 1625 থেকে 1649, আর কমনওয়েলথ যে পিরিয়ড তার সময়কাল আমরা করেছি 1649 থেকে 1660। এখানে আর একটা জিনিস দেখো, এই যে কালো কালারের যে অ্যারো দেখতে পাচ্ছ, পুরিটান এজ, এই যে লেটার রেনেসাঁ, এই যে 1625 থেকে 1660, এই সময়টাকে কিন্তু পুরিটান এজও বলা হয়ে থাকে। এই সময় পুরিটান যুগও কিন্তু মানে একদিকে চলছে। আর এইগুলো ব্যাপারটা কি হয়েছে না, হিস্ট্রিতে যে সমস্ত পিরিয়ডগুলো পরপর এসছে, আর তার অন্যদিকে কিন্তু লিটারারি পিরিয়ডও কিন্তু পরপর এসছে। তো সেই কারণে আমি এখানে লিটারারি পিরিয়ড আর হিস্টোরিক পিরিয়ড মিশিয়ে একটা কমপ্লিটভাবে একটা বানানোর চেষ্টা করেছি। তো সেই কারণে জিনিসটা একটু হয়তো তোমাদের কাছে অন্যরকম লাগছে, কিন্তু আশা করি এই ছকটা তোমাদের অনেক কাজে লাগবে। এরপর আমরা চলে আসবো 4 নম্বরে, দ্য এনলাইটেনমেন্ট নিউ ক্লাসিক্যাল পিরিয়ড বা এজ অফ রিজিন। এইটা একটু ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো। এখানে আমি দুটো সাল দিয়েছি, লক্ষ্য করো। প্রথমে দেওয়া আছে 1660 থেকে 1798, এর পরে দেওয়া আছে 1700 থেকে 1798। আসলে আমার ব্যক্তিগত মতামতে 1700 থেকে 1798 এটাই হওয়া উচিত, কিন্তু অনেকে মনে করেন 1660 থেকে 1798। যারা এই এনলাইটেনমেন্ট অর্থাৎ নিউ ক্লাসিক্যাল পিরিয়ড বা এজ অফ রিজিনের সময়টা 1660 থেকে 1798 মনে করেন, তাদের চিন্তা অনুযায়ী এর মধ্যে 3টে পিরিয়ড আমরা ফেলতে পারি। একটা হচ্ছে রেস্টোরেশন এজ, যার সময়কাল 1660 থেকে 1700। তারপরে আমরা ফেলতে পারি অগাস্টান এজ,
যার সময়কাল 1700 থেকে 1750 এবং শেষে আমরা ফেলতে পারি এজ অফ সেন্সিবিলিটি বা এজ অফ জনসন, যার সময়কাল 1750 থেকে 1798। কিন্তু যারা এই সালের বিপক্ষে, যারা মনে করেন যে না, দ্য এনলাইটেনমেন্ট অথবা নিউ ক্লাসিক্যাল পিরিয়ড অথবা এজ অফ রিজিনের যে টাইম পিরিয়ড সেটা 1700 থেকে 1798, তাদের মত অনুযায়ী ফেলতে গেলে এই রেস্টোরেশন এজ কিন্তু এনলাইটেনমেন্টের আগে পড়ে যাচ্ছে। অর্থাৎ রেস্টোরেশন এজ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে 4 নম্বরে থাকবে, যার সময়কালটা ঠিকই থাকবে 1660 থেকে 1700। 5 নম্বরে আমাদের থাকবে দ্য এনলাইটেনমেন্ট বা নিউ ক্লাসিক্যাল পিরিয়ড বা এজ অফ রিজিন। এর আন্ডারে আমরা দুটো এজ ফেলতে পারি, অগাস্টান এজ এবং এজ অফ সেন্সিবিলিটি বা এজ অফ জনসন। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে অগাস্টান এজ এবং এজ অফ সেন্সিবিলিটি, এই দুটো এজ কিন্তু 18th সেঞ্চুরির দিকে এবার চলে যাচ্ছে। এবার আমরা 18th সেঞ্চুরিতে পড়ে যাচ্ছি। এরপর আমরা 5 নম্বরে চলে যাব রোমান্টিসিজম। এইটা তোমরা আরও একটু মন দিয়ে দেখবে, কারণ এই সাল নিয়ে এত কেন গন্ডগোল হয় জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। আমি এখানে দুটো সাল দিয়েছি, দেখো আমি এগুলো যেটা চলছে বাজারে যেভাবে একটা দিয়ে আমি ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি প্রমিস করেছিলাম তোমাদের কাছে যে আমি আমার বেস্টটা দেব, তো সেই কারণে আমি ডিটেলসে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। এই রোমান্টিসিজমে আমি দুটো সাল দিয়েছি, 1798 থেকে 1837, আর একটা কালো কালিতে দিয়েছি 1798 থেকে 1832। এবার ভিক্টোরিয়ান পিরিয়ডটা দেখো, তো সেই হিসাবে লাল কালি অনুযায়ী আমি দিয়েছি 1837 থেকে 1901 এবং কালো কালিতে দিয়েছি 1832 থেকে 1901। কালো কালির যে সালটা, এই সালের যারা পক্ষে তারা বলছেন যে 1798 সালে আমাদের এজ অফ সেন্সিবিলিটি শেষ হয়ে যাচ্ছে, তারপরে শুরু হচ্ছে রোমান্টিসিজম এবং 1798 থেকে শুরু হয়ে 1832-এ শেষ হয়ে যাচ্ছে আমাদের রোমান্টিসিজম, এবং 1832-এ ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হচ্ছে এবং শেষ হয়ে যাচ্ছে 1901। কিন্তু 1837 সাল থেকে ভিক্টোরিয়ান পিরিয়ড মান্যতা পেয়েছিল। কিন্তু আমার কথা অনুযায়ী তাহলে 1837 সাল থেকে যখন ভিক্টোরিয়ান পিরিয়ড মান্যতা পেয়েছিল, তাহলে 1798 থেকে 1832 না করে 1798 থেকে 1837 করাই ভালো, তাহলে মনে রাখাটা খুব সহজ ব্যাপার। রোমান্টিসিজম 1798 থেকে 1837, ভিক্টোরিয়ান পিরিয়ড 1837 থেকে 1901, কারণ 1837-এ ভিক্টোরিয়া রানী হয়েছিলেন এবং 1901-এ তার দেহাবসান হয় এবং সেই সময় ভিক্টোরিয়ান পিরিয়ড শেষ হয়ে যায়। তো এরপরে আমাদের পড়ে যাচ্ছে 20th সেঞ্চুরি অর্থাৎ মডার্নিজম। এর সময়কাল হচ্ছে 1901 থেকে 1945। তোমরা এটাও কোনো ক্ষেত্রে 1901 থেকে 1940 করতে পারো, কিন্তু আমার যেটা মনে হয়েছে এবং বিভিন্ন বই দেখে মনে হয়েছে 1901 থেকে 1945 এটাই হওয়া উচিত। তো সেই কারণে মডার্নিজম আমি সময় দিয়েছি 1901 থেকে 1945। এরপর আমরা পেয়ে যাচ্ছি পোস্ট মডার্নিজম। এই পোস্ট মডার্নিজমের সময়টা হচ্ছে 1945 থেকে অনওয়ার, অর্থাৎ এই প্রেজেন্ট, এই বর্তমান যে সময়টা পর্যন্ত পোস্ট মডার্নিজম। আমি এইভাবে তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের একটা বেসিক নলেজ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। তো এরপরে আমি প্রত্যেকটা পিরিয়ড নিয়ে ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, থ্যাংক ইউ।